আমরা এই দাবির পক্ষে অনড় রয়েছি। আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। 3 দফা আদায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস উপদেষ্টা মাহফুজের। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মশাল মিছিল। ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের। গ্রেফতার 3 জন কারাগারে। গ্রামের বাড়িতে দাফন। ছাত্র সমাজ ঠিক করবে কেমন ভবিষ্যৎ চায়। গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে রাখতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাবর্তনে প্রধান উপদেষ্টা। জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিল শুনানি শেষ। রায় 1 জুন। দুর্নীতির মামলায় ডক্টর জুবাইদা রহমানের জামিন। কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনবেন হাইকোর্ট। এবং জুনে মিলবে IMF এর চতুর্থ পঞ্চম কিস্তি। উন্নয়ন সহযোগীরা দেবে আরও প্রায় $2 বিলিয়ন ঋণ, জানালেন গভর্নর। ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। 3 দফা দাবির সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তারা। উপদেষ্টার ওপর বোতল ছুঁড়ে মারার ঘটনার দায় নেবে না জানিয়ে শিক্ষার্থীরা বলেন, আন্দোলন চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সরকারের। তবে শিক্ষকরা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। আন্দোলনকারীরা বলছেন, দেশ থেকে ফ্যাসিস্ট বিদায় নিলেও এখনও বঞ্চনার বৃত্তে আটকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এর আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, যে কোনো যৌক্তিক দাবির বিষয়ে সরকার কথা বলতে প্রস্তুত। তার উপর হামলাকারীরা জুলাই যোদ্ধাদের কেউ নয়। আন্দোলনকারীদের মাঝে থেকে যারা হামলা করেছে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা উচিত বলেও মন্তব্য করেন মাহফুজ আলম। কোনোভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকাবেন না, বাঁকা চোখ দেখাবেন না। আমাদের এই দাবি, আমরা এই দাবির পক্ষে অনড় রয়েছি। আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। 3টি দাবির যৌক্তিকতা আছে কি নেই এটা শিক্ষা মন্ত্রণালয় বিচার করে দেখবে, এবং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় আবাসন সংকট আছে, এটা আমাদের সরকার এটা সুনজরে দেখবে, এবং যে বাজেট আছে আগামী বাজেটে তারা বলার চেষ্টা করেছেন আগামী বাজেটে যাতে তাদের আবাসন ভাতা 70% করা হোক। সেটা কত % করা যায় এটা আলোচনা সাপেক্ষ। এই মুহূর্তে কাকরাইলে আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে কিন্তু অনড় অবস্থানে রয়েছে। তারা তাদের দাবি আদায়ের বিষয়ে যে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট যে বক্তব্য না আসা পর্যন্ত তারা এই যে অবস্থানটি, এখানে তারা যে অবস্থান নিয়ে আছেন রাস্তার উপরে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক পাশেই যে কাকরাইল মসজিদের সামনের যে রাস্তাটি, এই কাকরাইল মোড়ে তারা অবস্থান নিয়ে আছে। দেখতে পাচ্ছেন যে তারা এখন শুয়ে আছে রাস্তার উপর এবং কেউ বসে আছে। তাদের দাবি আদায়ে তারা অনড় অবস্থানে থাকবে, তারা সেটা বলছেন, এবং বলছেন যে যতক্ষণ পর্যন্ত তারা সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এসে তাদের ব্যাপারে সুস্পষ্ট তাদেরকে আশ্বাস না দিবেন, বক্তব্য না আসা পর্যন্ত তারা এখানে থাকবেন। এবং তারা যেটা বলছেন যে আজকে এই যে 3টি দাবি, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 70% শিক্ষার্থীকে আবাসন যে ভাতা সেটা নিশ্চিত করা, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনে একনেকের যে অনুমোদন, সেই অনুমোদন যেন দেওয়া হয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যে দাবি, 3টি দাবি, এই 3টি দাবির বিষয়ে আসলে তারা যে বলছেন যে বিভিন্ন সময় তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন। তারা আন্দোলনে তাদের সরকারের পক্ষ থেকে কখনোই সুস্পষ্ট কোনো বক্তব্য আসেনি, যার ফলে তারা কিন্তু কখনো আন্দোলনে এই আলোর মুখ দেখেননি, অর্থাৎ তাদের সমস্যা যেটি সমাধান হয়নি সেই বিষয়টি। এবং আজকে বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে যখন তারা আন্দোলন করছিল, তাদের উপর যে শিক্ষার্থীদের যে
পুলিশের যে লাঠিচার্জ এবং তার পুলিশের যে আঘাত করেছিল সেই বিষয়টিকে তারা নিন্দা জানাচ্ছেন। এবং আরেকটা বিষয় যে সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম যখন তাদের সাথে আসলে কথা বলতে এসে তার উপর যখন বোতল ছুঁড়ে মারা হয় সেই বিষয়টি আসলে তিনি আসলে ক্ষেপে গিয়ে আসলে যখন চলে যান সেই বিষয়টি তারা বলছেন যে আসলে এটিকে তারা নিন্দা জানাচ্ছেন এবং তারা বলছেন যদিও তার উপরে বোতল ছুঁড়ে মারার বিষয়টিকে তারা দুঃখ প্রকাশ করেছেন কিন্তু তাদের সাথে কথা শেষ না করে চলে যাওয়াটাকে তারা নিন্দা জানিয়েছেন এবং তারা এখানে যে অবস্থান আছেন এবং তারা বলছেন যে সারা রাত তারা এখানে থাকবেন এবং এই ক্ষেত্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা সরকারকে দায়ভার নিতে হবে এরকম তারা বক্তব্য দিয়েছেন। এবং তারা এখানে আশপাশের যে জায়গাটি প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে এখানে বিপুল সংখ্যক পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি এখানে সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। এছাড়া গোয়েন্দা বাহিনীর এখানে বিভিন্ন সদস্যকে দেখেছি তারা এই জায়গাটি ছেড়ে যাবেন না যতক্ষণ পর্যন্ত বক্তব্য না আসবে এই ব্যাপারে কিন্তু তারা অনড় অবস্থানে রয়েছেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কাকরাইলে। 6 ঘন্টার বেশি সময় ধরে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিকে ডিগ্রি পাস কোর্স হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তারা। বুধবার বেলা 2টার দিকে শাহবাগের সড়ক অবরোধ করে অবস্থান নেন সারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। মানববন্ধন ও স্মারকলিপি দিলেও সংশ্লিষ্টরা শুধু আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ করেন। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আন্দোলনের কারণে শাহবাগ সহ আশপাশে যানজট তৈরি হয়। রাতে শিক্ষার্থীরা সরে গেলে শুরু হয় যান চলাচল। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সুষ্ঠু তদন্ত করে জড়িতদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। গ্রেফতার বহিরাগত 3 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শোক ঘোষণা করে আধাবেলা ক্লাস পরীক্ষা বন্ধ সহ ক্যাম্পাসে নিরাপত্তা বাড়াতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। মিছিল আর স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে পুরো ক্যাম্পাস। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অংশ নেন ক্যাম্পাস কমিটির নেতাকর্মীরা। মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে এসে নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা এ ঘটনায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয় আমরা ইন্টারনেট গভর্নমেন্টের দিকে হাত আঙ্গুল তুলছি। ডিসিসার প্রক্টরের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার রাতেই অভিযানে নামে পুলিশ। রাজধানীর পান্থপথের একটি হাসপাতাল থেকে আটক করা হয় হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে। পুলিশ জানায় আসামি তামিম, মল্লিক এবং পলাশ একই সঙ্গে থাকতেন। মাদক সেবনের জন্য তারা ঘটনাস্থলে যান। আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে ঘটনার সাথে জড়িত অন্যান্য অপরাধী যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যর জানাজা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছাড়াও এতে অংশ নেন শিক্ষকরা। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় সাম্যর বড় ভাই SM শরীফুল আলম শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাম্য হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বুধবার সন্ধ্যায় টিএসসি থেকে শুরু হওয়া এই মিছিল ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বিশ্ববিদ্যালয় পরিচালনায় ভিসি ব্যর্থ উল্লেখ করে অবিলম্বে তাঁর ও প্রক্টরের পদত্যাগও দাবি করেন তারা। সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে শাহরিয়ার আলম সাম্যর দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা থেকে সাম্যর মরদেহ বাড়িতে নেয়ার পর ভিড় করেন সহপাঠী, বন্ধু, আত্মীয় স্বজনরা। সেখানে দ্বিতীয় দফায় জানাজা শেষে মরদেহ দাফন করা হয়। মঙ্গলবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র সাম্য। এই ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলা শহরে মিছিল করেছে ছাত্রদল।
আগামীর ভবিষ্যৎ কেমন হবে তা ছাত্র সমাজ নির্ধারণ করবে, এমন মন্তব্য করে গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে রাখার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তব্যে ব্যবসা কেন্দ্রিক সভ্যতাকে আত্মঘাতী আখ্যা দিয়ে মানুষের কল্যাণে ব্যবসার পরামর্শ দেন নোবেলজয়ী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপককে অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় প্রদান করা হয় সম্মানসূচক ডিলিট ডিগ্রি। দীর্ঘ ৩৬ বছর পর ক্যাম্পাসে আসলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এবার শিক্ষক হিসেবে নয়, সরকার প্রধান হয়ে সমাবর্তন বক্তা হিসাবে। বুধবার দুপুরে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। এ সময় হর্ষধ্বনি আর বিপুল উৎসাহে স্বাগত জানান অংশগ্রহণকারীরা। আনুষ্ঠানিকতার শুরুতেই বিশ্ব দারিদ্র দূরীকরণ ও অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। এ সময় অধ্যাপক ইউনূসের হাতে সম্মাননা ও সার্টিফিকেট তুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর প্রধান উপদেষ্টা ডক্টরেট ডিগ্রিধারীদের হাতে সনদপত্র তুলে দেন। সমাবর্তন বক্তব্যে প্রধান উপদেষ্টা ফিরে যান তার শিক্ষক জীবনের স্মৃতিতে। বলেন, নোবেল পুরস্কারের বীজ বপন হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই। এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডক্টর ইউনূস বলেন, ব্যবসা কেন্দ্রিক সভ্যতা আত্মঘাতী। এজন্য তিনি মানুষের কল্যাণে ব্যবসার আহ্বান জানান। এই অর্থনীতি ব্যবসার অর্থনীতি, মানুষের অর্থনীতি না। যে কোনো অর্থনীতিবিদ্যার যদি শুরু করতে হয়, মানুষকে দিয়ে শুরু করতে হবে, ব্যবসাকে দিয়ে না। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আগামীর ভবিষ্যৎ কেমন হবে তা ঠিক করবে ছাত্র সমাজ। গবেষণার মাধ্যমে বিশ্বকে আয়ত্ত রাখার জোর দেন ডক্টর ইউনূস। ভবিষ্যৎ করণীয় সেটা নির্ধারণে ছাত্র সমাজ তারা ঠিক করবে যে তারা কি ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য। আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই। আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য। সমাবর্তনে অংশ নেন প্রায় 23,000 গ্রাজুয়েট। এছাড়া সমাবর্তনে 42 জনকে পিএইচডি ও 33 জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়। দীর্ঘ 9 বছর পর সমাবর্তন, তাই বিশ্ববিদ্যালয় জুড়ে উৎসবের আমেজ। এর সঙ্গে বাড়তি আনন্দ হিসেবে যোগ হয়েছে এই বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশ নেওয়া গ্রাজুয়েটরা বলছেন, বিশ্ববরণ্য এই অর্থনীতিবিদের বক্তব্য তাদের ব্যক্তি ও কর্মজীবনে প্রেরণা যোগাবে। নাজমুস সালেহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সময় সংবাদ। এর আগে সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে যান প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে এই বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে উল্লেখ করেন তিনি। বিশ্বমানের করতে বিদেশি সেরা বন্দর ব্যবস্থাপকদের সম্পৃক্ত করার তাগিদ দেন তিনি। পরে 11,000 কোটি টাকা ব্যয়ের বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকাল 9:15টার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরকার প্রধান সরাসরি চলে যান চট্টগ্রাম বন্দরের এনসিডি ইয়ার্ড 5-এ। পরে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। এই সময় চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর সঙ্গে সংযোগ তৈরি করতে হবে প্রতিবেশী দেশগুলোকেও। সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক সেরা বন্দর ব্যবস্থাপকদের যুক্ত করার তাগিদ দেন তিনি। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি ততই ঝাপাঝাপি করো, কিছু হবে না। এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার। আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট আকারে আমাদের বানিয়ে দিতে পারে, কোনো রকম সমস্যা যেন আমাদের না হয়। পরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে বহুল প্রতীক্ষিত 11,000 কোটি টাকা ব্যয়ের কালুরঘাটের সড়ক ও রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা। এরপর সার্কিট হাউসে প্রশাসনিক, সরকারি ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই সময় চট্টগ্রামে জলাবদ্ধতা চলতি বর্ষা মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। জলাবদ্ধতা, এটা পরীক্ষার রেজাল্ট বের হবে কিছুদিনের মধ্যে।
তার আগে আমরা জেনে যাই কি হবে, কি করলে আমরা ভালো করবো ভবিষ্যতের জন্য। বৈঠকে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নির্মাণের জন্য কর্তৃপক্ষকে 23 একর জমি নিবন্ধিত দলিল হস্তান্তর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নিবন্ধন নিয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় জামাত। বুধবার শুনানি শেষে আপিল বিভাগ জানায় 1 জুন সিদ্ধান্ত জানাবেন তারা। দলটির আইনজীবীর আশা, হাইকোর্টের রায়ে বাতিল হওয়া নিবন্ধন সর্বোচ্চ আদালতের রায়ে ফিরবে। দাঁড়িপাল্লা প্রতীক পাওয়া নিয়েও জটিলতা কেটে যাবে বলেও জানান আইনজীবী শিশির মনির। দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই শেষ করেছে জামায়াত। এখন অপেক্ষা আপিল বিভাগের রায়ের। প্রধান বিচারপতি জানিয়েছেন 1 জুন তারা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। দলটির আইনজীবী বলছেন, নিবন্ধন বাতিল করে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়। ফিরে পেলে দেশের গণতন্ত্র ও রাজনীতিতে ভূমিকা রাখবে দলটি। আগামী 1 জুন ইনশাল্লাহ জামাত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে ইনশাআল্লাহ, এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী নতুন উদ্যমে নতুনভাবে মানুষের সাপোর্ট নিয়ে মেজরিটির ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এদিকে নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে জামায়াত আশার আলো দেখলেও দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে দেখা দিয়েছে জটিলতা। জামায়াতের আইনজীবী বলছেন, দাঁড়িপাল্লা নিয়ে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ চেয়েছেন তারা, কেননা এ প্রতীকের সঙ্গে জড়িয়ে আছে দলটির নেতাকর্মী সমর্থকদের আবেগ। প্রতীক তো আর উচ্চ আদালত বরাদ্দ করতে পারে না। প্রতীক বরাদ্দ করার ক্ষমতা হলো ইলেকশন কমিশনের। মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন যে এই ব্যাপারটি যেন ইলেকশন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন। 2013 সালের 1 আগস্ট জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এর 5 বছর পর 2018 সালের 7 ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুবাইদাকে জামিন দেওয়া হয়েছে। তলব করা হয়েছে বিচারিক আদালতের নথি। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত 6 মে দেশে ফিরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দেশে ফিরেই দুর্নীতির মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে আইনি লড়াইয়ে ডাক্তার জুবাইদা। প্রথমে 587 দিন বিলম্ব মার্জনা, পরে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। বুধবার জুবাইদার আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। জামিনও পান তিনি। ডাক্তার জুবাইদা রহমানের আইনজীবী বলেন, কোনো অনিয়ম দুর্নীতি না করেও প্রতিহিংসার কারণে তারেক রহমান ও জুবাইদার বিরুদ্ধে মামলা ও সাজা দেয়া হয়। ম্যালাফাইডি কোনো প্রপার্টি উনি অ্যাকোয়ার করেননি, এবং যেই প্রপার্টি উনি স্টেটমেন্টে দেখিয়েছেন সেটা ওনার বৈধ সম্পত্তি, বৈধ আয়ের সম্পত্তি। কাজে শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ওনাকে দণ্ডাদেশ দিয়ে রাজনীতি থেকে বিরত রাখার জন্য এই মামলার উদ্ভব এবং এই মামলা সাজা দেওয়া হয়েছে। এই মামলায় তারেক রহমানেরও 9 বছরের সাজা রয়েছে। দলটির আইনজীবীরা বলছেন, চূড়ান্ত শুনানিতে তিনিও খালাস পাবেন। পরিপূর্ণ হিয়ারিং যখন করতে পারবো, শুধু ডাক্তার ম্যাডাম জুবাইদা রহমান না, তারেক রহমান সাহেবকে ইনশাআল্লাহ আমরা এই মামলা খালাস করতে পারবো। দুর্নীতির এই মামলায় 2023 সালের আগস্টে তারেক রহমান ও জুবাইদা রহমানকে দণ্ড দেন বিশেষ জজ আদালত। 5 আগস্টের পর আপিলের শর্তে ডাক্তার জুবাইদা রহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত করে সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ে দুদকে হাজির না হওয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। গ্রেফতারি পরোয়ানা থাকায় এখন তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। বুধবার বিকেলে নিজ কার্যালয়ের সামনে কথা জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। বলেছেন, ভারতের সঙ্গে থাকা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানো সম্ভব। যুক্তরাজ্যে অবস্থানরত টিউলিপ সিদ্দিককে দুদকে হাজির হতে 7 মে ঢাকার ঠিকানায় নোটিশ পাঠানো হয়। সে অনুযায়ী হাজিরার নির্ধারিত সময় ছিল বুধবার। তবে তিনি হাজির না হয় এবার দুদক চেয়ারম্যান বললেন ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার কথা।
রিয়েল এস্টেট কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডকে অবৈধ সুবিধা দিয়ে গুলশানে ফ্ল্যাট উপহার নেওয়ার মামলায় টিউলিপকে তলব করেছিল দুদক। তার বিরুদ্ধে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি আছে। যদি আমরা স্বাভাবিকভাবে তাকে না পাই এবং তিনি যদি বিদেশি নাগরিক হন কিংবা তিনি যদি পলাতক হন, এক্ষেত্রে আমরা তাকে অ্যাবসকন্ডিংই ধরবো। তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারপোলের সহায়তা নেব, সহায়তা নিয়ে সেখানে রেড নোটিশ অ্যালার্ট হবে। ইন্টারপোলের রেড নোটিশ অ্যালার্ট হওয়া মানেই না যে তাকে গ্রেপ্তার করা হবে, এটা একটা পদ্ধতি। এই পদ্ধতি সেই সরকারকে জানানো হবে, জানানোর পরে আমরা পদ্ধতিগতভাবে চেষ্টা করবো তাকে নিয়ে আসতে। দুদক কার্যালয়ের সামনে আব্দুল মোমিনের কাছে শেখ হাসিনার দুর্নীতির মামলার বিষয়েও জানতে চান সাংবাদিকরা। জবাবে ভারতের সঙ্গে শেখ হাসিনারই আমলে করা বন্দি বিনিময় চুক্তির শরণাপন্ন হওয়ার কথা জানান তিনি। এই অপরচুনিটি তৎকালীন সরকারই তৈরি করে গিয়েছিল। 2011 সালে ভারতের সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি করা হয়েছে, স্বাক্ষরিত হয়েছে। কাজেই আমাদের হাতে আমাদের অভিযুক্ত আসামি ধরে আনার বা আনয়নের টুলসের আইনগত কোনো সমস্যা নেই। তো আমরা এটা অপেক্ষা করি, অনেকগুলি বিষয়ের সাথে জড়িত। এদিকে দুদকের আবেদনে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক ও তার পরিবারের 13টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আর সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শাহ আলম ফারুক চৌধুরী সহ 4 জনকে বৃহস্পতিবার তলব করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউবে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে মেটা, এক্স ও ইউটিউব কর্তৃপক্ষকেও। এরই মধ্যে আওয়ামী লীগের ওয়েবসাইটগুলো ব্লক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে সোমবার প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। এবার ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনগুলোর অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। এ লক্ষ্যে ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্সে থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অ্যাকাউন্ট ব্লক করতে বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো বন্ধ করার জন্য, আরেকটা হচ্ছে যে তাদের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটের রিপনগুলো ব্লক করার জন্য। তো আমরা দুটো কম্পোনেন্ট একসাথে একটা চিঠিতে বিটিআরসিকে এনসিএসএ থেকে জানানো হয়েছে এবং আমি যতটুকু জানি যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো ইতিমধ্যে ব্লক করা হয়েছে। তিনি জানান, চিঠি দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এবং এক্স ও ইউটিউব কর্তৃপক্ষকেও অনুরোধ করা হয়েছে। সন্ত্রাসী সংগঠন বা নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ব্লক করার জন্য বলেছি। ফেসবুক সেটা বা মেটা, ইউটিউব, গুগল তাদের কমপ্লায়েন্স মেনে তারা সেটা আমাদেরকে জানাবে, সেজন্য অপেক্ষা করতে হবে। এদিকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা পেলে নিজেদের নেটওয়ার্ক ব্যবহার করে যাতে আওয়ামী লীগ প্রচারণা চালাতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা এবং মোবাইল অপারেটররা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা বিতাড়িত হলেও সরকারে থাকা তার প্রেতাত্মারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। ক্ষমতার জন্য নয়, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতেই বিএনপি নির্বাচন চায় বলেও জানান জয়নুল আবদিন ফারুক। বিএনপিকে ক্ষমতা নেবার জন্য নয়, বিএনপি চায় 16 বছর আন্দোলন করেছি, নিঃসন্দেহে বিনা বাধায় আমি ভোট কেন্দ্রে যাব, আমার পছন্দের মার্কাকে আমি ভোট দেব। কারা আপনার আশেপাশে বসে গুনগুন করে আওয়ামী প্রেতাত্মাদের দ্বারা আমার নির্বাচন বিলম্বিত করার হীন প্রচেষ্টা লিপ্ত, তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা গ্রহণ আপনাকে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গণ অবস্থান করেছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা অভিযোগ করেন শপথ গ্রহণ নিয়ে সরকার গড়িমসি করছে। এদিকে ইশরাককে মেয়র ঘোষণা করে আদালতের দেয়া রায় স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। স্লোগানে মুখর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে জড়ো হন দক্ষিণের বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা। বুধবার সকালে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা।
নগর ভবন থেকে কর্মকর্তাদের বের করে দেন বিক্ষুব্ধরা। দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের মাধ্যমে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিও জানান তারা। কেন ইঞ্জিনিয়ার ইশরাক মেয়র কেন পাচ্ছে না, কেন উনি বসতে পারছেন না? এখানে কিছু কুচক্র মহল সেটাকে নিয়ে তালবাহানা করছে। এদিকে ইশরাকের শপথ গ্রহণ নিয়ে সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ করেন আন্দোলনকারীরা। দ্রুত মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। ইশরাক প্রকৃত মেয়র না হলেও জনাব ইশরাক হোসেন ছিলেন জনতার মেয়র। আইন মন্ত্রণালয় এই মতামত দিতে আমাদের গড়িমসি করতেছে। এদিকে গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনেও মানববন্ধন করেন মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আমরা রাস্তায় রাস্তায় কত ঘুরবো, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। আমাদের এই দোকান ছাড়া উপার্জনের কোনো উৎস নেই। দোকান খুলে দেওয়ার বিষয়ে এখনো দায়িত্বশীল কারো পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে জানান আন্দোলনকারীরা। সরজমিনে এসে আমাদের ব্যবসায়ীদেরকে দেখে যান। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁও সীমান্ত থেকে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিজিবি জানায় বুধবার বিকেলে রানীশঙ্কৈল উপজেলার ধর্মগড় সীমান্তের ৩৭৩ পিলার সংলগ্ন এলাকায় নিজ জমির পাশে কাজ করছিলেন আজিজুর সহ কয়েকজন কৃষক। এ সময় ভারতের ১৮৪ আমবাড়ি বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাদের ধাওয়া করে। অন্য কৃষকরা পালিয়ে গেলেও আজিজুরকে ধরে নিয়ে যায় বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে ওই কৃষককে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। মৌলভীবাজার বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জন পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায় বুধবার বড়লেখা উপজেলা সীমান্ত এলাকা লাতু ও পাল্লার তল দিয়ে ৪৪ জন নারী ও পুরুষকে বাংলাদেশে পাঠায় বিএসএফ। এ সময় স্থানীয়রা তাদের দেখে বিজিবি ৫২ ব্যাটালিয়নকে খবর দেয়। পরে বিজিবি তাদের উদ্ধার করে নিয়ে যায়। আটককৃতরা দীর্ঘদিন ভারতে বসবাস করে আসছিলেন। ভারত পাকিস্তান সংঘাত শুরুর পর দেশের ভূখণ্ড সুরক্ষায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। অবৈধ প্রবেশ বা পুশিন ঠেকাতে কাজ করছেন বাহিনীর সদস্যরা। পাশাপাশি আনসার সদস্য মোতায়েন এবং স্থানীয়দের সচেতন থাকারও পরামর্শ দিচ্ছে বিজিবি। দেশের ভূখণ্ড সুরক্ষা দিতে অতন্ত্র প্রহরী হিসেবে টহল দিচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। ভারত পাকিস্তান চলমান সংকট শুরুর পর থেকে যেন কেউ বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে দেশের সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। দেশের সবকটি সীমান্ত ফাঁড়িতে বিজিবির সদস্য ও প্রয়োজনীয় রসদসহ শক্তি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধ, অবৈধ প্রবেশ বা পুশিন ঠেকাতে বিজিবির সদস্যরা রাত দিন কাজ করে যাচ্ছেন। স্থানীয়দের সঙ্গে উঠান বৈঠক করে সীমান্তকে নিরাপদ রাখতে সচেতন থাকারও পরামর্শ দিচ্ছেন তারা। কোনো অবস্থাতেই যাতে পুশিং না করতে পারে এর জন্য আনসার, ভিটিপি এবং এলাকাবাসী সহযোগিতা নিয়ে সর্বক্ষণিক আমরা মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছি। সূর্যাস্তের পর মাইলের পর মাইল কাঁটাতারের বেড়ার পাশে লাগানো লাইট ক্রমান্বয়ে জ্বলে ওঠে। চলমান পরিস্থিতি বিবেচনায় দিনের মতো রাতেও সীমান্তে বিশেষ টহল, চেকপোস্ট ও নজরদারি বাড়ানো হয়েছে। ফাহরি ফারজানা, সময় সংবাদ। জুনের মধ্যে আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির $130 কোটি ছাড় হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এছাড়াও অন্যান্য সংস্থার কাছ থেকে পাওয়া যাবে আরও প্রায় $200 কোটি। দুবাই থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বুধবার এসব কথা জানিয়েছেন গভর্নর। এ সময় তিনি জানান, ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থনীতির সংকট মোকাবেলায় 2022 সালের জুলাই মাসে আইএমএফের কাছে ঋণ চায় বাংলাদেশ। 2023 সালের 30 জানুয়ারি শর্ত সাপেক্ষে $470 কোটি ঋণ প্যাকেজ অনুমোদন হয়। এর মধ্যে 3 কিস্তিতে $231 কোটি পাওয়া গেছে। বাকি 4 কিস্তির মধ্যে চতুর্থ ও পঞ্চম কিস্তিতে মিলবে $130 কোটি। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জুনেই এই অর্থ ছাড়ের কথা জানান অর্থ মন্ত্রণালয়। একই তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও। দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংবাদ সম্মেলনে গভর্নর আরও জানান, ডলারের দাম বাজারের উপর ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি যে জুন মাসের মধ্যেই সবগুলো রিলিজড হয়ে যাবে। তাদেরকে বাজারে হাতে রাখছি, আমরা বাজারে থাকবো, আমরাও কেনাবেচা করব, কিন্তু অ্যাজ এ পার্টিসিপেন্ট। অযৌক্তিক কোনো দামে কারোর কাছ থেকে ডলার কেনার কোনো প্রয়োজন নেই।
যথেষ্ট সরবরাহ আছে। আইএমএফ ছাড়াও অন্যান্য সহযোগীদের কাছ থেকে আরও প্রায় $2 বিলিয়ন ঋণ মিলবে বলে জানানো হয়। এ সময় ব্যাংক খাতের কথা তুলে ধরে গভর্নর বলেন, সংস্কারের জন্য প্রয়োজনে কিছু ব্যাংক একীভূত হবে, এতে আমানতকারীদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা সুশাসন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। যদি কোনো ব্যাংকের শর্টফল থাকে, যাদের থাকবে, আমরা তাদেরকে মার্জার করব, অ্যাকুইজিশন করব, নিয়ে নেব, আমরা তাদের লিকুইডেট করব, যেটা করা প্রয়োজন সেইভাবে আমরা আগাবো। ডিপোজিটরে কোনো ভয়ের কোনো কারণ নাই, বাংলাদেশ ব্যাংক তাদের সাথে আছে। মূল্যস্ফীতি কমানো নিয়ে আশাবাদী গভর্নর বলেন, মে মাসে এর হার 8% ঘরে নেমে আসবে, আর আগামী বছর তা হবে 5%। সামগ্রিক ব্যবস্থাপনাটা ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। তৃতীয় টার্মিনালকে যাত্রী বান্ধব হিসেবে গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করা হবে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনিযুক্ত নির্বাহী পরিচালক রাগিব সামাদ। বুধবার সিভিল এভিয়েশন হেডকোয়ার্টারে এটিজেএফবি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি। অনুষ্ঠানে শাহজালাল বিমানবন্দরের সাবেক নির্বাহী পরিচালক কামরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী পরিচালককে অভিনন্দন জানান এ খাতের গণমাধ্যম কর্মীরা। আগামীতে শাহজালাল বিমানবন্দর সংক্রান্ত সঠিক তথ্য প্রদানে সহায়তা অব্যাহত রেখে দেশের এভিয়েশন খাতকে আরও সেবা বান্ধব করার আহ্বান জানান সাংবাদিকরা। থার্ড টার্মিনাল এটার প্রসারণের বা আমাদের বর্তমান অবকাঠামোগত যে প্রসারণের মাধ্যমে যে ডিসিশনটা নিয়েছেন, এই জিনিসটাকে আরও কিভাবে প্রমোট করা যায়, আপনাদের গঠনমূলক সমালোচনা। আমার এক মাথায় অনেক কিছুই আসবে না, বিমান বন্দরের উন্নয়নের জন্য কাজে লাগবে, সেই ইনপুটগুলোকে আমি ওয়েলকাম করব। এবার কাতারের সঙ্গে $20,000 কোটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার দেশটিতে সফরে গিয়ে 160টির বেশি বিমান বিক্রির চুক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নীতকরণে চুক্তিবদ্ধ হন কাতারের আমির ও ট্রাম্প। আলোচনা করেন ভূরাজনৈতিক নানা ইস্যুতেও। সৌদি আরবে 2 দিনের সফর শেষে স্থানীয় সময় বুধবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে পৌঁছান ট্রাম্প। সেখানে তাকে রাজকীয় অভ্যর্থনা জানান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এরপর দোহায় দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই নেতা। এ সময় ভূরাজনৈতিক নানা বিষয়ে আলোচনা করেন তারা। একই দিন $20,000 কোটি চুক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট ও কাতারের আমির। এর আওতায় শতাধিক বোয়িং বিমান কেনার চুক্তি করেছে কাতার এয়ারওয়েজ। তবে বোয়িং এর কোন মডেলের বিমান কেনা হবে এখনো নির্দিষ্ট করে কিছুই জানা যায়নি। পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নতিকরণে চুক্তিবদ্ধ হন তারা। চমৎকার কিছু সময় কাটিয়েছি। আমরা বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি, রাশিয়া এবং ইউক্রেন নিয়ে কথা হয়েছে, যেখানে কাতার অসাধারণ ভূমিকা রেখেছে। আমরা ইরান নিয়েও আলোচনা করেছি। আমার মনে হচ্ছে কোনো না কোনো ভাবে এটা সমাধান হবেই। চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের সম্পর্ক এক অনন্য মাত্রায় পৌঁছেছে। এই ঐতিহাসিক সফরের জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ। কাতার সফর শেষে সংযুক্ত আরব আমিরাতে যাবেন ট্রাম্প। সেখানে তার মধ্যপ্রাচ্যের সফর শেষ হওয়ার কথা থাকলেও ট্রাম্প জানিয়েছেন তিনি তুরস্কের ইস্তাম্বুলেও যেতে পারেন। সেখানে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা হবে। এই আলোচনায় অংশ নিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আসবেন। ট্রাম্প জানিয়েছেন তিনি তুরস্কে না গেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাও আসতে পারেন। মৌসুমী সাথী, সময় সংবাদ। জার্মানিতে মালবাহী যানবাহনে বোমা হামলার পরিকল্পনাকারী সন্দেহে ইউক্রেনের 3 নাগরিককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে বোমা তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক পদার্থ। নাশকতার পরিকল্পনার পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথা জানায় জার্মান পুলিশ। বিটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। ভয়াবহ নাশকতা থেকে বেঁচে গেল জার্মানি। বিশেষভাবে তৈরি বিস্ফোরক পদার্থ দিয়ে দেশটির মালবাহী যানবাহন উড়িয়ে দেওয়ার পরিকল্পনায় সংশ্লিষ্টতার অভিযোগে সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে জার্মান পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয় বোমা তৈরিতে ব্যবহৃত বিশেষ উপাদান। আটককৃতরা ইউক্রেনের নাগরিক বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে বোমা হামলা, নাশকতা, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রের অভিযোগ জার্মান অপরাধ দমন পুলিশের। এই হামলার পরিকল্পনার পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতারও প্রমাণ পাওয়ার দাবি করছে তারা। জার্মানির কার্লসরুয়ের বিশেষ আদালত জানান আটককৃতরা চলতি বছর মার্চের শেষ দিকে জার্মানি থেকে ইউক্রেনগামী মালবাহী যানবাহনে প্যাকেট বোমার মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেন।
এই ঘটনাকে রাশিয়ার হাইব্রিড ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেছেন জার্মান আইন ও বিচার মন্ত্রী স্টেফানি হুবিক। বলেন, এর উদ্দেশ্য জার্মানির প্রতিরক্ষা ও পশ্চিমা দেশগুলোর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি টানতে যখন পশ্চিমা দেশগুলোর চেষ্টার কোনো কমতি নেই, তখনই জার্মানিতে নাশকতার পরিকল্পনায় রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনা ভেস্তে যেতে পারে বলে মত এখানকার রাজনৈতিক বিশ্লেষকদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইতালি থেকে দেশে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠান প্রবাসী বাংলাদেশিরা। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট বলছে, চলতি বছর দেশে পাঠানো রেমিটেন্সের পরিমাণ 2 বিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে, যা দেশের অর্থনীতির চাকা সচলে ভূমিকা রাখবে বলে আশা করছেন ব্যবসায়ী নেতারা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালিতে প্রায় 2.5 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। তাদের বেশিরভাগই দেশে পাঠান রেমিটেন্স। ইতালির কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত এক রিপোর্ট বলছে, রেমিটেন্স পাঠানোয় শীর্ষে আছে প্রবাসী বাংলাদেশিরা। কেন্দ্রীয় ব্যাংক জানায়, ইতালি থেকে পাঠানো রেমিটেন্সের শতকরা 17% পাঠান প্রবাসী বাংলাদেশিরা। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ইতালি থেকে পাঠানো রেমিটেন্স বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতা ও প্রবাসীরা। ইতালিতে বাংলাদেশি নাগরিকরা আসছেন, তারা এখানে এসে কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে, অর্থ উপার্জন করছে না, এবং এই উপার্জিত অর্থ তারা বাংলাদেশে প্রেরণ করার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে আমাদের প্রবাসী রেমিটেন্সের গতি প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। ইতালিতে প্রবাসী দেশগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স গিয়েছে, এবং আমরা আশা করি যে 2025 সালেও বাংলাদেশের জন্য ইতালি থেকে অনেক বেশি রেমিটেন্স যাবে ইনশাআল্লাহ। আগামীতে আরও লোকজন আমাদের ইতালিতে আসতে আরও আমরা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করব। প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, ইতালি থেকে বাংলাদেশে পাঠানো রেমিটেন্সের পরিমাণ চলতি বছর 2 বিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে। 2030 সালের মধ্যে রেমিটেন্স পাঠানোর খরচ কমিয়ে শতকরা 3 ভাগেরও কম করা হবে বলে জানিয়েছে ইতালির কেন্দ্রীয় ব্যাংক। ইতালি প্রবাসী বাংলাদেশিরা যে পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন বাংলাদেশে, তা আরও বেড়ে যেত যদি হুন্ডি বন্ধ করা সম্ভব হতো। প্রবাসী বাংলাদেশিদের আবেদন, সরকার এই ব্যাপারে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবেন। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। অনিশ্চয়তা আর আশার দোলাচলে মালয়েশিয়ায় বসবাসরত হাজার হাজার অনথিভুক্ত প্রবাসী বাংলাদেশি। বৈধতা লাভের আশায় প্রহর গুনছেন অনেকে। অতীতের তিক্ত অভিজ্ঞতা এবং দীর্ঘসূত্রিতার কারণে তাদের মধ্যে কাজ করছে অনিশ্চয়তাও। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন এমন অনেক প্রবাসী বিভিন্ন সময় বৈধকরণ প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে হয়েছেন প্রতারণার শিকার। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সময়ে মালয়েশিয়া সরকারের বেশ কয়েকটি সাধারণ ক্ষমা বৈধকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গিয়ে দালালদের দৌরাত্ম্যের কারণে এর সুফল পাননি বলে অভিযোগ রয়েছে। কেউ কেউ বৈধ কাগজপত্র নিয়ে এলেও নিয়োগকর্তার পরিবর্তন বা কাগজপত্র নবায়নে জটিলতার কারণে অবৈধ হয়ে পড়েছেন। এসব প্রবাসীরা প্রতিনিয়ত গ্রেফতার ও নিজ দেশে ফেরত পাঠানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন। কাজ হারানোর ভয়, অসুস্থতায় সঠিক চিকিৎসার অভাব এবং সামাজিক বঞ্চনার শিকারও হচ্ছেন অনেকে। প্রতি কয়েক বছর অন্তর অন্তর মালয়েশিয়ায় অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেয়। ইতিমধ্যে বাংলাদেশ সরকার মালয়েশিয়া সরকারের সাথে নতুন করে আবার কর্মী আনার জন্য কলিং এর প্রস্তাব দিয়েছে। আমরা যারা অবৈধ আছি, আমাদের সরকারের প্রতি আবেদন থাকবে যে আগে অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া করে তারপরে নতুন করে কলিং এ লোক আনা হোক। সম্প্রতি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনথিভুক্ত বিদেশি কর্মীদের বিষয়টি নিয়ে আলোচনায় বসেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সরকার একটি মানবিক দৃষ্টিকোণ থেকে অনথিভুক্ত কর্মীদের বৈধকরণের একটি পথ খুঁজছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদানকে স্বীকৃতি দেবে। তবে এই প্রক্রিয়ায় বিস্তারিত রূপরেখা, সময়সীমা এবং শর্তাবলী সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রবাসীরা বলছেন, যদি সহজ, স্বচ্ছ এবং সাশ্রয়ী মূল্যে বৈধকরণের সুযোগ আসে, তাহলে তারা কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে প্রস্তুত। বর্তমান পরিস্থিতিতে সরকারের একটি নতুন এবং কার্যকর উদ্যোগের দিকেই তাকিয়ে আছেন প্রবাসীরা। মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনথিভুক্ত প্রবাসী বাংলাদেশিরা মালয়েশিয়া সরকারের পরবর্তী ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাদের এই প্রতীক্ষা কেবল বৈধতার জন্য নয়, বরং বাংলাদেশ হাইকমিশনের সক্রিয় এবং মানবিক উদ্যোগ প্রবাসীদের দুর্ভোগ কমাতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ।
কুয়েতে দক্ষ জনশক্তি নিয়োগে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। ভিসা প্রাপ্তিতে বিশেষ সুবিধা কাজে লাগিয়ে সাধারণ প্রবাসীদের সঙ্গে যাতে কেউ প্রতারণা করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। যদি কোনো কোম্পানিতে আসছেন, সেই কোম্পানির সাথে আপনার চুক্তিপত্রতে আপনার স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা, সেইগুলো রক্ষিত আছে কিনা, এবং আপনার ভিসাটা সত্যায়িত করা আছে কিনা দূতাবাস থেকে, এগুলো যদি দেখে আসেন আপনাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। যেই সব ভিসা আমরা সত্যায়িত করছি, নিয়োগকারীর সাথে দূতাবাসের একটা চুক্তি হয়, যেখানে আমরা নিশ্চিত করি যে প্রবাসী বাংলাদেশি এখানে আসবেন তার বেতন কত হবে, তার থাকার ব্যবস্থাটা কিভাবে হবে সেটা আমরা দেখি, তার চিকিৎসার ব্যবস্থাটা কী ব্যবস্থা সেটা আমরা দেখি, তার ছুটির ব্যবস্থাটা ঠিক মতো করা হচ্ছে কিনা আমরা দেখি। তো এই বিষয়গুলো নিশ্চিত হয়ে অনুগ্রহপূর্বক আপনারা ভিসা গ্রহণ করে আসবেন এবং অনুগ্রহপূর্বক দালালের মাধ্যমে আসবেন না। দক্ষিণ কোরিয়ার জেবুদো দ্বীপ আকারে ছোট হলেও বেশ কিছু কারণে কোরীয়দের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে দ্বীপটি। প্রতিদিন দুবার চলে সমুদ্রের জোয়ার ভাটার খেলা, যেখানে সাগরের নীল জলরাশি, পাখির কলরব আর চোখ জুড়ানো সবুজ প্রান্তর মিলে তৈরি করেছে এক স্বর্গীয় দৃশ্য। সমুদ্রের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে আসেন বহু দর্শনার্থী। সমুদ্রের বুকে এক টুকরো ভূখণ্ড, চলে জোয়ার ভাটার খেলা। প্রতিদিন কয়েক ঘন্টার জন্য পানির নিচে তলিয়ে থাকে দ্বীপটিতে প্রবেশের কয়েক কিলোমিটার রাস্তা। দিনে দুইবার থাকে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা। শুধু ভাটার সময় খুলে দেওয়া হয় প্রবেশ পথ। সেই রাস্তা ধরে হেঁটে বা গাড়িতে দ্বীপটিতে যান ভ্রমণ পিপাসুরা। দক্ষিণ কোরিয়ার হোয়াসাংসি শহরে উপকূল থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে জনপ্রিয় এই জেবুদো দ্বীপের অবস্থান। আকারে ছোট হলেও বেশ কিছু কারণে জনপ্রিয়তার শীর্ষে জেবুদো দ্বীপ। পর্যটকদের ভ্রমণ আনন্দময় করতে সেখানে রয়েছে কেবল কার, এছাড়াও ছোট বড় সবার জন্য রয়েছে আলাদা আলাদা রাইড। সমুদ্রের তীরে মনোমুগ্ধকর সময় কাটাতে পরিবার সহ ঘুরতে আসেন স্থানীয় কোরীয়রা। প্রকৃতির স্বাদ নিতে নানা প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসেন অন্যান্য দেশের পর্যটকরাও। শীত বিদায় নিয়ে চারদিকে মনোমুগ্ধকর বসন্তের বাতাস, প্রকৃতির স্বাদ উপভোগ করার অনেক কিছুই আছে দ্বীপটিতে, তাই চলে আসলাম দ্বীপটি দেখার জন্য। জেবুদো দ্বীপকে পাখির রাজ্য বলা হয়। বিশাল সমুদ্রের উপর দিয়ে মুক্তভাবে উড়ে বেড়ানোর গাংচিল যেন স্বাধীনতার প্রতিচ্ছবি। বছর জুড়ে সামুদ্রিক পাখির কলরবে মুখর থাকে পুরো উপকূলীয় অঞ্চল। অনেকে আবার সমুদ্রের বিভিন্ন প্রজাতির মাছ ধরতে চলে আসেন জেবুদোতে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে মালয়েশিয়ায় কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এর আয়োজন করে মালয়েশিয়ার জোহর প্রদেশের স্থানীয় বিএনপি। বুধবার স্থানীয় সময় বিকেলে জোহর বারুর একটি হোটেলের বলরুমে আয়োজিত কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। জোহর প্রদেশ বিএনপির সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বক্তব্য রাখেন দলের অনেক নেতাকর্মী। জমকালো এই আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে জনপ্রিয় একটি ব্যান্ড দল, প্রবাসী শিক্ষার্থীদের একটি সংগঠন ও ঢাকা থেকে যোগ দেয়া শিল্পীরা। দেখছেন প্রবাসের সময়। 2 ম্যাচে টি-20 সিরিজ খেলতে দুবাই গেল বাংলাদেশ ক্রিকেট দল। 2 ধাপে আরব আমিরাতের ফ্লাইট ধরেছে লিটন বাহিনী। সকালে কোচিং স্টাফের সদস্যরা সহ 17 জন দেশ ছাড়েন প্রথম ধাপে। পরে সন্ধ্যায় অধিনায়ক লিটন দাস, শান্ত, সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন সহ রওনা হয়েছেন বাকি 7 জন। যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন পেসার হাসান মাহমুদ। বলেছেন সিরিজ জয়ই একমাত্র লক্ষ্য টাইগারদের। দলের সবাই বিমানবন্দরে ঢুকে গেছেন বহু আগে, অপেক্ষা কেবল হাসান মাহমুদের জন্য। প্রায় 30 মিনিট পর দেখা মেলে ডানহাতি পেসারের। ভেতরে ঢোকার আগে স্বল্পভাষী হাসান জানিয়েছেন প্রস্তুতি কেমন। খুব ভালো ভাই। বাংলাদেশের সামনে সহজ প্রতিপক্ষ আরব আমিরাত। সেই সিরিজ দিয়ে নতুন টি-20 অধিনায়কের যুগে পা রাখবে বাংলাদেশ। এ সিরিজে জয় পাওয়াটাই একমাত্র লক্ষ্য হাসানের। আশার বাণী শুনিয়েছেন পাকিস্তান সিরিজ নিয়েও। প্রত্যাশা এখন আমরা জিতে আসবো ইনশাআল্লাহ। আর কিছু পাকিস্তান সিরিজটা আছে, ওটার জন্য যদি হয় আর কি, সেই ক্ষেত্রে আপনাদের কি চাওয়া থাকবে? আমরা সিরিজ জেতার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এদিন জাতীয় দলের আরব আমিরাত যাত্রার প্রথম ধাপে সকালে সবার আগে বিমানবন্দরে হাজির হন জাকের আলী অনিক। তার পরপরই দেখা মেলে টিম ম্যানেজার নাফিজ ইকবালের।
সকালের ফ্লাইটে আরব আমিরাতে গেছেন দলের মোট 17 সদস্য। সহ অধিনায়ক শেখ মেহেদী, পারভেজ ইমন, তানজিদ তামিম, শামীম পাটোয়ারিরা বিসিবির গাড়িতে আসেন একসঙ্গে। রিশাদ হোসেন, নাহিদ রানাও আরব আমিরাতে গেছেন প্রথম বহরে। এ দুজন কদিন আগেই পিএসএল থেকে ফিরেছেন দেশে। সেখানে ম্যাচ খেলার সুযোগ হয়নি নাহিদ রানার, তবে বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে রিশাদের। যদিও পুনরায় সেই টুর্নামেন্ট শুরু হলেও তাদের না যাওয়া অনেকটাই চূড়ান্ত। এই দুই সিরিজে তাদের কাছে বড় প্রত্যাশা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। এরপর দেখা মেলে হেড কোচ ফিল সিমন্সের। দায়িত্ব নেয়ার পর তার অধীনে তেমন কোনো সাফল্যই পায়নি টাইগাররা, তাই এই দুই সিরিজ বড় চ্যালেঞ্জ তার কাছে। গণমাধ্যম এড়িয়ে এয়ারপোর্টে ঢোকেন তানভীর ইসলাম। নাসুমের জায়গায় দলে সুযোগ হয়েছে তার, হয়তো পারফর্ম করে গণমাধ্যমের সামনে আসতে চান টাইগার স্পিনার। আগামী 17 মে থেকে শুরু হবে আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ। সেখান থেকে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা রয়েছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। সব ঠিক থাকলে পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে বাকি ম্যাচগুলোতে মাঠে নামবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সময় সংবাদে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সাকিব। সবশেষ গেল বছর নভেম্বরে আবুধাবি টি10-এ খেলেছিলেন বাঁহাতি অলরাউন্ডার। গেল 20 মার্চ সুখবর পান সাকিব আল হাসান। বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হন সাবেক টাইগার অধিনায়ক। এরপর থেকে অপেক্ষা কবে আবার চিরচেনা 22 গজে ফিরবেন মিস্টার 75। বাংলাদেশ দলে আপাতত কোনো ফরম্যাটেই তিনি বিবেচনায় নেই। তারপরও ক্রিকেট যে রক্তে মিশে আছে সে আর কতদিনই বা দূরে থাকতে পারে মাঠ থেকে। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে লম্বা সময় পার করে সাকিব চলে যান দুবাই ক্রিকেটে ফিরতে। ব্যক্তিগত উদ্যোগে শুরু করেন অনুশীলনও। অবশেষে সুখবর পেলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। ভারত পাকিস্তান সংঘাতের পর 17 মে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ, যেখানে লাহোর কালান্দার্স দলে ডাক পেয়েছেন সাকিব। সব ঠিক থাকলে প্রায় 6 মাস পর ক্রিকেটে ফিরছেন সাকিব। এর আগেও 3 মৌসুম সাকিব খেলেছেন পিএসএল এ। 2015-16 আসরে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগে অভিষেক হয় করাচি কিংসের হয়ে। এরপর পেশোয়ার জালমির হয়ে খেলেন আরও 2 মৌসুম। এবার নতুন দলের হয়ে খেলার অপেক্ষায় সাকিব আল হাসান। দারুণ একটা রেকর্ডও নিজের নামে করে নেওয়ার সুযোগ আছে সাকিবের সামনে। দীর্ঘ ক্যারিয়ারে 444টি স্বীকৃত টি-20 খেলেছেন এই অলরাউন্ডার। উইকেট শিকার করেছেন 492টি। আর 8 উইকেট পেলেই ব্রাভো, সুনীল নারায়ণ, ইমরান তাহির ও রশিদ খানের পর পঞ্চম বোলার হিসেবে স্বীকৃত টি-20তে 500 উইকেট শিকার করবেন সাকিব। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা সাবেক নাম্বার 1 অলরাউন্ডারও নিশ্চয়ই চাইবেন এই সুযোগে এলিট লিস্টে নিজের নাম তুলতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আমরা এই দাবির পক্ষে অনড় রয়েছি। আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। 3 দফা আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস উপদেষ্টা মাহফুজের। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মশাল মিছিল। ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের। গ্রেফতার 3 জন কারাগারে, গ্রামের বাড়িতে দাফন। ছাত্র সমাজ ঠিক করবে কেমন ভবিষ্যৎ চায়। গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে রাখতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাবর্তনে প্রধান উপদেষ্টা। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।